আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিও টিউটোরিয়াল সেশনে। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি শাহরিয়ার স্যার। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, যেটি সম্পূর্ণ নতুন একটি অধ্যায় আমাদের জন্য। আমরা ইতিপূর্বে এই অধ্যায় নিয়ে আলোচনা করিনি, সেটি হচ্ছে তরঙ্গ। এবং তরঙ্গ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছরই এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন খুবই নিশ্চিতভাবে এসে থাকে এবং এটি তুলনামূলক উত্তর করাটা একটু সহজ হয়, কারণ এটার উত্তরের যে ব্যাপ্তি কিছুটা ছোট হয় উত্তরগুলো। কিন্তু এটা যদি আমরা পদার্থবিজ্ঞানের গুরুত্ব যদি বিবেচনা করতে চাই, এটি একটি কনসেপচুয়াল চ্যাপ্টার, এটি খুব একটি বেসিক অধ্যায়। এটি যদি আমরা ঠিকমতো না বুঝতে সমর্থ হই, তাহলে এরপর আমরা দ্বিতীয় পত্রে আরও তরঙ্গে সম্পর্কিত কতগুলো অধ্যায় রয়েছে, সেগুলোতে আমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে আমরা চলে যাচ্ছি তরঙ্গ অধ্যায়ের শুরুর দিকে। তাই তরঙ্গ বলতে আমরা আসলে কি বুঝি? আমরা এটি মাধ্যমিক শ্রেণীতে পড়ে এসেছি। এটি একটি পর্যাবৃত্ত আন্দোলন, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের কণাগুলোর শক্তি সঞ্চালিত করে, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, সেগুলোকে আমরা বলবো তরঙ্গ। তার মানে এখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু মাধ্যমের যে কণাগুলো বা যে এনার্জি যে পার্টিকেলগুলো আছে, যে মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে, সেগুলো কিন্তু স্থানান্তরিত হচ্ছে না। তাহলে শক্তিটা এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হচ্ছে। আমরা যদি একটি পুকুরের কথা চিন্তা করি, একটি স্থির পুকুর, এখানে যদি আমরা একটা ঢিল ছুঁড়ে মারি, তখন দেখা যাবে আমাদের আমরা হাত দিয়ে যে বলটা প্রয়োগ করছি, সেই বলটা এটাকে যদি আমরা ঢিলের মাধ্যমে স্থানান্তরিত হয়ে এটি পুকুরের কণাগুলোকে আঘাত করে, তখন কণাগুলোকে আঘাত করলে এটার মধ্যে যে সরল ছন্দিত স্পন্দনের সৃষ্টি হচ্ছে, সেই সরল ছন্দিত স্পন্দন যে শক্তিটা, সে শক্তিটা বা স্থিতিশক্তি বা গতিশক্তির যে যোগফল, যে মোট শক্তি, সেটি এক কণা থেকে আরেক কণাতে স্থানান্তরিত হচ্ছে। শক্তিটা স্থানান্তরিত হয়ে পুরো পুকুর ধরে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো কিন্তু স্থানান্তরিত হচ্ছে না। এই কণাগুলো নির্দিষ্ট বিস্তারে কম্পিত হয়ে আবার তার সাম্যাবস্থার দিকে ফেরত আসছে, এবং সাম্যাবস্থায় স্থির না হয়ে গতি জড়তার জন্য বিপরীত দিকে তার সর্বোচ্চ বিস্তারে চলে যাচ্ছে। এভাবে আমরা বলতে পারি যে তরঙ্গ হচ্ছে আমরা যে শক্তি স্থানান্তরিত করে, কণাগুলো শক্তি একটি কণা থেকে আরেকটি কণাতে স্থানান্তরিত করে, কিন্তু মাধ্যমের যে কণাগুলো সেগুলো স্থানান্তরিত হয় না। এখন তরঙ্গ বলতে আমরা তিন ধরনের তরঙ্গ বুঝতে পারি। একটি হচ্ছে মাধ্যমের দিক বিবেচনা করলে প্রথমে আমরা বলবো সেটি হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গগুলো সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, সেগুলোকে আমরা বলবো মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। এটির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, যেটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এবং কিছু কিছু তরঙ্গ রয়েছে যেটা আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বক তরঙ্গ, যেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটি সংশ্লিষ্ট এবং একটি আরেকটি পরস্পর লম্ব বরাবর থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমের কোনো প্রয়োজন হয় না। তাহলে যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা বলবো তড়িৎ চৌম্বক তরঙ্গ। এবং সূর্য থেকে যখন বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আলো এসে পৌঁছায়, তখন কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবং আমরা জানি সূর্য থেকে যে আলো চলে আসছে, আলো যে ট্রান্সমিট হচ্ছে, আলোর বেগ হচ্ছে শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে আমরা আরেক ধরনের তরঙ্গ, যেটাকে বলে থাকি আমরা ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ, সেগুলো হচ্ছে পদার্থ গঠনকারী যে মৌলিক উপাদান ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর সাথে সংশ্লিষ্ট যে তরঙ্গ, সেগুলোকে আমরা বলে থাকি ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ, যেটাকে আমরা অনেক সময় ডি ব্রগলি তরঙ্গ নামেও অভিহিত করে থাকি। সেটা নিয়ে আমরা বিস্তারিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় পত্রের যে মডার্ন ফিজিক্স যে অংশ, সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। তোমরা হয়তো বা কেমিস্ট্রিতে এর সম্পর্কে ধারণা নিয়ে এসেছো। এই গেল আমাদের মোটামুটি 3 রকমের তরঙ্গ। এখন আরও স্পন্দনের দিক বিবেচনা করে তরঙ্গকে আরও 2 ভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন আমরা যদি অনুপ্রস্থ তরঙ্গের দিকে চলে যাই, যেটাকে আমরা বলতে পারি ট্রান্সভার্স ওয়েভ। এবং এটা একটা বাস্তব উদাহরণ যদি আমরা দিতে পারি, আমরা যদি এই বোর্ডের মধ্যে একটি পেরেক দিয়ে একটি দড়ি বেঁধে দিই এবং এই দড়িটাকে যদি এভাবে আমরা উলম্ব বরাবর এভাবে আঘাত করতে থাকি, তখন দেখা যাবে এই বরাবর একটি তরঙ্গের সৃষ্টি হয়েছে।
তরঙ্গ কিন্তু দড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, কিন্তু এটার যে কম্পন হচ্ছে সেটি কিন্তু উপরে নিচ বরাবর। তার মানে আমরা বলতে পারবো যে ক্ষেত্রে তরঙ্গ সঞ্চালনের দিক আর কণাগুলোর যে স্পন্দন এগুলি পরস্পর লম্ব বরাবর হবে, তাহলে সেই তরঙ্গগুলোকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। আমরা যদি পরস্পর লম্ব হবে, আমরা যদি একটি অনুপ্রস্থ তরঙ্গের ভাবে দেখাতে চাই, তাহলে এই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এখানে যে সর্বোচ্চ যে বিস্তার এই দিকে উপরের দিকে, যেটাকে আমরা ধনাত্মক বিস্তার বলে থাকি, যে কোনো একটি সর্বাধিক যে দূরত্ব যুক্ত করে তরঙ্গের ক্ষেত্রে সেগুলোকে আমরা বিস্তার বলি। এই অংশগুলোকে আমরা বলবো তরঙ্গ চূড়া, বা এটাকে ইংরেজিতে বলা হয় ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ, আর এটিকে বলা হয় তরঙ্গ খাঁজ বা এটাকে ইংরেজিতে ট্রাফ বলা হয়। এটি হচ্ছে ক্রেস্ট। তাহলে এইভাবে কিন্তু এই তরঙ্গগুলো দেখাতেই পারি, একটি তরঙ্গ চূড়া আরেকটি তরঙ্গ চূড়া। তাহলে একটি তরঙ্গ চূড়া আরেকটি তরঙ্গ চূড়ার মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, অথবা একটি তরঙ্গ খাঁজ থেকে আরেকটি তরঙ্গ খাঁজের মধ্যকার যে দূরত্ব সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া এবং তরঙ্গ খাঁজ নিয়ে গঠিত হয়, সেগুলো হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। এবং এই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, সেটি হচ্ছে এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো যে পোলারাইজেশন আমরা বলে থাকি বা সমাবর্তন, সেগুলো কিন্তু ঘটে না। তাহলে এই অনুপ্রস্থ তরঙ্গের আরেকটি সমাবর্তন ঘটে থাকে, কারেকশন করে নাও, এই অনুপ্রস্থ তরঙ্গকে কিন্তু বলা হয় আর তরঙ্গ, আলোক তরঙ্গ। এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের যে বিশেষ বৈশিষ্ট্য, যে সমাবর্তন বা পোলারাইজেশন, সেগুলো পরিলক্ষিত হয়। তারপর আরেকটি তরঙ্গ হচ্ছে, সেটিকে আমরা বলে থাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ, বা ইংরেজিতে সেটাকে বলা হয় এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি লঙ্গিটিউডিনাল ওয়েভ, আর এটার আরেকটি নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। এই অনুপ্রস্থ তরঙ্গের নাম ছিল আর তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটি নাম হচ্ছে লম্বিক তরঙ্গ, বা ইংরেজিতে বলা হয় লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখন একটি উলম্ব স্প্রিংকে যদি আমরা ভর ঝুলিয়ে এর মধ্যে স্পন্দন সৃষ্টি করি, তাহলে দেখা যাবে স্প্রিংয়ের কোনো কোনো অংশ কিছুটা সংকুচিত হয়েছে, আবার কিছু কিছু অংশ কিছুটা প্রসারিত হয়েছে। এবং স্প্রিংয়ের যে উলম্ব স্প্রিংয়ের যে দোলনটি হয়, খেয়াল করতে হবে এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর সমান্তরাল হয়। আগে ছিল আমাদের লম্ব ছিল, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে সমান্তরাল। তাহলে একটি উলম্ব স্প্রিংয়ের গতিকে আমরা একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের সাথে তুলনা করতে পারি। যে আমরা যে কথা বলছি, যে শব্দ সৃষ্টি হচ্ছে, শব্দ কিন্তু হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটাকে আমরা স্পেসিফিক্যালি আরো বলতে পারি এটি হচ্ছে অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটি সময়ের সাথে সাথে আমরা দিকে অগ্রসরমান। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আর এই তরঙ্গের মতো তরঙ্গ চূড়া বা তরঙ্গ খাঁজ সৃষ্টি না হয়, সেখানে কণাগুলোর মধ্যে সংকোচন এবং প্রসারণের সৃষ্টি হবে। আমরা যদি স্প্রিংয়ের কথা চিন্তা করি, একটা স্প্রিংয়ের মধ্যে কিছু কিছু অঞ্চলে দেখা যাবে এরকম সংকুচিত হয়ে থাকবে, আবার কিছু কিছু অঞ্চলে দেখা যাবে এরকম প্রসারিত। এই অংশটাকে আমরা বলবো সংকোচন, এবং এই অংশগুলোকে আমরা বলবো কি, প্রসারণ। তাহলে আগে যেরকম তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হওয়ার জন্য তরঙ্গ চূড়া এবং তরঙ্গ খাঁজ ছিল অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, আর এখন অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে কণাগুলো সংকোচন এবং প্রসারণ করি, এবং একটি সংকোচন থেকে আরেকটি সংকোচনের মধ্যকার দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, এবং একটি প্রসারণ থেকে আরেকটি প্রসারণের মধ্যকার দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে শব্দ হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। বাস্তবে এরকম অনেক অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ আমরা বলতে পারি।
তাহলে আমরা এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ব্যাপারটিও জেনে গেলাম। তারপরে এরপরে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশি আমরা বের করার চেষ্টা করি। আমরা যদি একটি অগ্রগামী তরঙ্গের এরকম চিত্র আবার এঁকে থাকি তাহলে আমরা কি কি বলবো। প্রথমে আসবে আমাদের পর্যায়কাল বলতে কি বুঝি। তাহলে আমরা জানি একটি পূর্ণ স্পন্দনের সময়কে বলা হবে পর্যায়কাল, বা একটি পূর্ণ তরঙ্গ সংঘটিত হতে যে সময় লাগবে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা পর্যায়কাল বলতে আমরা আসলে কি বুঝবো, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি, টি। তাহলে আমরা যদি বলি যে একটি পূর্ণ স্পন্দনের সময়কে যে n সংখ্যক পূর্ণ তরঙ্গের জন্য, তরঙ্গ বা স্পন্দনের জন্য সময় হচ্ছে টি, ছোট হাতের টি। তাহলে একটি ওয়ান সংখ্যক বা একটি পূর্ণ তরঙ্গের জন্য যে সময় সেটাকে আমরা লিখতে পারবো টি বাই ক্যাপিটাল এন। তাহলে এটাকে আমরা পর্যায়কাল বলে চিহ্নিত করি। টি হচ্ছে ক্যাপিটাল, টি হচ্ছে স্মল, টি ডিভাইড ক্যাপিটাল এন। তারপরে আমরা চলে আসি কম্পাঙ্কের সংজ্ঞার মধ্যে। কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝে থাকি, যেটাকে আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি, এটাকে এন বা এফ দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয় সেটাকে আমরা বলবো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি ধরে নিই এখানে ছিল একটি পূর্ণ তরঙ্গ সংঘটিত হওয়ার সময়, আর এখন হচ্ছে তার উল্টো চিন্তা যে এক সেকেন্ডে বা একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তাহলে আমরা যদি বলে থাকি, এটা উল্টা করে আমাদের চিন্তা করতে হবে যে টি সময়ে পূর্ণ তরঙ্গ হয় n সংখ্যক, টি সময়ে পূর্ণ তরঙ্গ হয় হচ্ছে n সংখ্যক। তাহলে একক সময়ে পূর্ণ তরঙ্গ সেটি হচ্ছে n বাই টি। এটাকে আমরা f বা n দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এই দুইটির মধ্যে যদি একটি সম্পর্ক দেখাতে চাই, দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা উল্টো করে দিই আমরা কিন্তু পর্যায়কাল পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে n হচ্ছে 1 বাই টি। এটি হচ্ছে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্ক। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই, y অক্ষ বরাবর যদি কম্পাঙ্ক নেই এবং x অক্ষ বরাবর পর্যায়কাল নেই, তাহলে এটি হবে সেই আয়তাকার অধিবৃত্তাকার ব্যস্তানুপাতিক সম্পর্ক এইভাবে আসবে, এবং এটি কখনো x অক্ষকে ছেদ করবে না। তাহলে এটি আমাদের চলে গেল। আরেকটি হতে পারে, আমরা বলতে পারি যে তরঙ্গ এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের গুণফল এটি কিন্তু হচ্ছে 1। এটিকে যদি আমরা লেখচিত্র আকারে দেখাতে চাই, এখানে যদি হয় পর্যায়কাল অথবা কম্পাঙ্ক যাই দেই না কেন, এখানে পর্যায়কাল এবং কম্পাঙ্কের গুণফল, তাহলে এই মানটি সবসময় কি হবে 1 হতে হবে। এটি x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, কিন্তু এটির মান হতে হবে সবসময় 1। তাহলে আমাদের এই চিন্তাগুলো বিবেচনা করতে হবে। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রাশি, সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সেখানে চলে যাই, বা তরঙ্গ বেগ, সেই রাশিমালাগুলোতে চলে যাচ্ছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলতে আমরা আসলে কি বুঝি, যেটাকে আমরা বলে থাকি ওয়েভলেন্থ। তাহলে সেই ওয়েভলেন্থ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা বুঝবো একটি তরঙ্গ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সে সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য, এবং সেই দূরত্বটি অবশ্যই একটি লিনিয়ার ডিস্টেন্স হতে হবে বা সরল রৈখিক দূরত্ব হতে হবে, সেটিকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি বলতে চাই যে আগে ছিল একটি সময়, এখন একটি পূর্ণ স্পন্দন বা একটি পূর্ণ তরঙ্গের যে দূরত্বটি সেটিকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এরকম বলতে পারি যে n সংখ্যক পূর্ণ তরঙ্গের
অতিক্রান্ত দূরত্ব সেটি হচ্ছে ধরো আমরা এস। তাহলে একক সংখ্যক পূর্ণ তরঙ্গে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য আকারে প্রকাশ করি, সেটি হচ্ছে এস বাই এন। তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একটি সম্পর্ক। এখান থেকে আমরা আরেকটি সূত্র বের করতে পারি, এই বস্তু হচ্ছে এন ল্যামডা। আমরা এই বিষয়টা নিতে পারি। এখন আমাদের যদি বলা হয় যে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে কোনো সম্পর্ক দেখানো যায় কিনা, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই এটিকে দেখাতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে ল্যামডা এই বস্তু হচ্ছে আমাদের এস বাই এন, আর একটু আগে আমরা যে কম্পাঙ্কের যে সূত্রটি লিখেছিলাম, কম্পাঙ্ক ছিল আমাদের এন বাই টি, এটি ছিল একটি সমীকরণ। তাহলে আমরা যদি এটি একটি এন ছিল, তাহলে আমরা যদি খেয়াল করো এখানে যদি আমরা এন এর জায়গায় বা এস এদিকে বসাই, যে কোনো একটাতে যদি বসাই, তাহলে আমাদের কি আসবে? আমরা যদি দেখাতে চাই যে ল্যামডা ইকুয়াল হচ্ছে এস বাই এন, একটি ছিল আমাদের এন ইকুয়াল ছিল এন বাই টি, আরেকটি ছিল টি ইকুয়াল ছিল টি বাই এন। আর আমরা ভি বস্তু কি জানি? ভি বস্তু কিন্তু আমরা লিখতে পারবো এস বাই টি। যে দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্ব যদি একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলে থাকি তরঙ্গ বেগ। তাহলে আমরা তরঙ্গ বেগের সূত্রটা যদি এখানে লিখি, তাহলে আমরা জানি যে ভি বস্তু হচ্ছে এস বাই টি, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস বস্তু আমরা লিখতে পারবো এন ল্যামডা। আর এখান থেকে যদি আমরা স্মল টি সমান কি লিখতে পারবো? এন বাই স্মল এন। যদি লিখি তাহলে আমাদের এই এন এর কাটা চলে গেলে আমাদের ভি ইকুয়াল আসবে এন ল্যামডা। এটি হচ্ছে তরঙ্গ বেগ, এর সাথে তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক। এখান থেকে আমরা ধরে নিতে চাই, এখন আমরা জানি যেহেতু শব্দের কথা আমরা এখানে আলোচনা করছি, শব্দ মাধ্যমের উপর নির্ভর করবে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে তার চেয়ে কম, এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ তরল মাধ্যমের তুলনায় কম। তাহলে মাধ্যম যদি একই রকম থাকে, যেমন আমি যে কথাটা বলছি এই কথা, মাধ্যম যদি সেম থাকে, যদি বায়ু মাধ্যম হয়ে থাকে, তাহলে আমার এই তরঙ্গ বেগ হবে ধ্রুব সংখ্যা। তাহলে তরঙ্গ বেগ যদি ধ্রুব সংখ্যা হয়, তাহলে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্কটি হবে সেটি হবে একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক বাড়বে। তাহলে এখানে এইগুলোকে আমরা লেখচিত্রের সাহায্যে দেখাতে পারি। সেটা আমরা কিভাবে দেখাতে পারি? যদি আমরা বলি যে ভি হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে আমরা এন এবং ল্যামডার মধ্যে যদি সম্পর্ক দেখাতে চাই, কম্পাঙ্ক হচ্ছে y অক্ষ বরাবর এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে x অক্ষ বরাবর, n ইকুয়াল টু হবে v বাই ল্যামডা। এই ক্ষেত্রেও সেটি হবে ব্যস্তানুপাতিক গ্রাফ, সবসময় হবে আয়তাকার অধিবৃত্তাকার। বা আমরা যদি ধরে নিই তরঙ্গ দৈর্ঘ্যটাকে স্থির ধরলাম, তখন কম্পাঙ্কের সাথে শব্দের বেগের সম্পর্ক হবে সমানুপাতিক, তখন এটি হবে স্ট্রেট লাইন। অথবা তরঙ্গ বেগের সাথে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দেখাতে চাই, কম্পাঙ্কটা অবশ্যই স্থির হতে হবে, তখনও সেটি হবে মূলবিন্দুগামী সরলরেখার অনুরূপ একটি সরলরেখা। তাহলে আমরা এই সূত্রটা জেনে গেলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি যেহেতু যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক। যে মাধ্যমের কণাগুলোর কম্পাঙ্ক বেশি, সেই মাধ্যমের কণাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, এবং যে মাধ্যমের কণাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই মাধ্যমের কণাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আমরা ইজিলি বের করতে পারবো যদি আমাদের কম্পাঙ্কের পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি যদি আমাদের জানা থাকে। তাহলে এখন আমরা চলে যাব অগ্রগামী তরঙ্গ। এটা বলতে আমরা আসলে কি বুঝি, তার আগে আমরা ছোট্ট একটি সমীকরণ দেখতে চাই যে দশা বলতে আমরা আসলে কি বুঝি। দশা, তাহলে যেটাকে আমরা বলে থাকি ফেজ টার্ম, যে ফেজ। তাহলে দশা হচ্ছে অনেকটা কৌণিক যে কোণটি, এটা আমরা আগে থেকে জানি যে কোনো সময় তরঙ্গের যে সম্মুখ অবস্থান, তরঙ্গ পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণাগুলোর সরণ, বেগ, ত্বরণ, এগুলো আমরা যে রাশির সাহায্যে প্রকাশ করে থাকি সেই রাশিটিকে বলা হয়
দশা বা ফেস্টা, এটি কিন্তু একটি কোণ এবং এটিকে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। এটি অনেকটা কৌণিক সরণের মতো আচরণ করবে, কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সেগুলোকে আমরা দশা হিসেবে বিবেচনা করব। এই দশার যে পরিবর্তন, সময়ের সাথে তরঙ্গে অবস্থিত কণাগুলোর দশার যে পরিবর্তন, সেগুলোকে আমরা বলে থাকি কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক এবং কৌণিক বেগের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কৌণিক বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, কিন্তু কৌণিক কম্পাঙ্ক হচ্ছে একটি স্কেলার রাশি। সেগুলো কৌণিক কম্পাঙ্ক, এটার একক কৌণিক বেগের মতোই রেডিয়ান পার সেকেন্ড, এবং এটি শুধুমাত্র পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার ক্ষেত্রে আমরা কৌণিক কম্পাঙ্ক ব্যবহার করে থাকবো, কিন্তু এটা যদি বৃত্তাকার গতি হয় ওই ক্ষেত্রে আমরা সেগুলোকে কৌণিক বেগ বলে বিবেচনা করে দেব। তাহলে এখন আমাদের একটি ব্যাপার চিন্তা করতে হবে যে আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্য বলতে আমরা আসলে কি বুঝবো। ধরো এখান থেকে একটি উৎস থেকে, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, দুটি ভিন্ন দূরত্ব থেকে দুটি উৎস থেকে শব্দ সৃষ্টি হয়ে আমার কানে এসে পৌঁছচ্ছে, কিন্তু সেই দুটো শব্দ কিন্তু একসঙ্গে বা একই সময় পরে আমার কানে আসছে না। কিন্তু যেহেতু এখানে আমার সঙ্গে এই উৎসের দূরত্বটা খুবই কম এবং শব্দের বেগটি একটি সিগনিফিক্যান্ট ফিগার হবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হবে যে না, আসলে দুটো শব্দ একই সময়ে কানে আসছে, কিন্তু আসলে কিন্তু এদের মধ্যকার বেগের কিন্তু পার্থক্য আছে। কেন হচ্ছে? কারণ এক্ষেত্রে এদের যে অবস্থান, শ্রোতা থেকে উৎসের যে অবস্থান, সেখানে একটু পার্থক্য রয়েছে। এই জন্য শব্দের তীব্রতার একটি পার্থক্য আমাদের সামনে পরিলক্ষিত হবে। তাহলে এই আমরা যদি দেখাতে চাই যে এখান থেকে একটি শব্দ সৃষ্টি হচ্ছে, এখানে এসে আসলো, এটার যে দূরত্বটা, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এই দূরত্বটি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে S1, এটা সোর্স 1, প্রথম উৎস থেকে এই শব্দটি এখানে আঘাত করছে, এবং আরেকটি উৎস হচ্ছে এখানে রয়েছে তৃতীয় উৎস, সেখান থেকে এটি তরঙ্গ আকারে এখানে বিলীন হচ্ছে। আর এখানে এটা যদি আমরা লিনিয়ার ডিসটেন্সটা চিন্তা করি, এটা হচ্ছে একটি অবজারভার বা পর্যবেক্ষক। তাহলে এই যে পথের দূরত্বটা, এটাকে যদি আমরা S2 দিয়ে প্রকাশ করি, এখন আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এই S2O এবং S1O কিন্তু সমান নয়, S2 এর দূরত্বটা বেশি। তাহলে এই S2O এবং S1 এর মধ্যকার যে পার্থক্য, সেটাকে আমরা বলে থাকি পথ পার্থক্য। এবং এই পথ পার্থক্যটা যদি আমরা বলেছি যে তরঙ্গ হচ্ছে একটি সরলসন্ধিত স্পন্দন গতি, এবং এটার সঙ্গে সরলরৈখিক গতির সাথে আমরা বৃত্তাকার গতির সম্পর্ক দেখাতে পারি, তাহলে আমরা যদি এটার সঙ্গে একটি বৃত্তাকার গতির সম্পর্ক দেখাই, একটি কণা যখন এখানে যাত্রা শুরু করে সম্পূর্ণ পূর্ণ ঘূর্ণন করে আবার যখন এখানে ফেরত আসবে, তখন এটি বৃত্তের কেন্দ্রের সাথে 2π রেডিয়ান কোণ সৃষ্টি করে, যেটিকে আমরা দশা নামে বলে থাকি। তাহলে আমরা যদি এরকম বলতে পারি যে এটি কিন্তু একটি দূরত্বের একক, এটি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত, যে ল্যামডা দূরত্বের জন্য একই সঙ্গে এটিকে যদি আমরা এইভাবে দেখাতে চাই, একটি কণা এখান থেকে এইভাবে যাত্রা শুরু করে আসলে এটি তরঙ্গ আকারে এখান থেকে এখানে যাবে। তার মানে এটি ল্যামডা দূরত্বের জন্য আমাদের দশা হয় 2π। ল্যামডা দূরত্বের জন্য দশা হচ্ছে 2π। তাহলে একক দূরত্বের জন্য দশা হবে আমাদের 2π/ল্যামডা। তাহলে যে কোনো একটি দূরত্ব, যেটাকে আমরা ডেল্টা অনেক কিছু নাম দিয়ে বলতে পারি, যে কোনো একটি দূরত্ব x, এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এই দূরত্বটি এখন কিন্তু এই মান দুটো প্রায় সমান দেখা যাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রা, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এই উৎস থেকেও দেখাতে পারি, দিকে চলে গেলে তরঙ্গ দুটোর মধ্যে পার্থক্য থাকতে পারে, যেভাবে তুমি দেখা। তাহলে এখানে এখন কিন্তু আমরা বলতে পারবো যে এই দুটোর পার্থক্য নেই, দুটো এই পথের দুটো সমান। এটি হচ্ছে তার পথের দুটো তরঙ্গের মধ্যে পথের পার্থক্য। তা আমরা যদি বলি x দূরত্বের জন্য দশা হবে 2π/ল্যামডা ইনটু x। তাহলে এই যে দশা, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করে থাকি, সিগমা। তাহলে এই x হতে পারে বা ডেল্টা হতে পারে, ফাই ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো। তাহলে আমরা এখানে সংক্ষিপ্তভাবে একটি সম্পর্ক দেখাতে পারি যে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে পথ পার্থক্য, এটি হচ্ছে সরলরৈখিক দূরত্ব, এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সরলরৈখিক দূরত্ব। পথ পার্থক্য বাই ল্যামডা
দশা পার্থক্য যেহেতু একটি কোণ এবং এটিকে রেডিয়ানে প্রকাশ করা হয়, এই জন্য এটি নিচে আসবে দশা পার্থক্য বাই 2। তাহলে এভাবে আমরা এটিকে মনে রাখতে পারবো যে পথ পার্থক্য বাই ল্যামডা সমান হচ্ছে দশা পার্থক্য বাই 2 পাই। তাহলে এখন আমরা এরপরে চলে যাচ্ছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদনে। অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে সকল তরঙ্গ নির্দিষ্ট বেগে সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসরমান, সেগুলোকে আমরা বলবো অগ্রগামী তরঙ্গ। এটাকে ইংরেজিতে বলা হয় প্রোগ্রেসিভ ওয়েভ, বা আরেকটি নাম আমরা বলতে পারি যে সময়ের সাথে সামনের দিকে অগ্রসরমান হচ্ছে, প্রোগ্রেস, সামনের দিকে প্রোগ্রেস করছে, তাই এটাকে আমরা ইংরেজিতে এই প্রোগ্রেসিভ ওয়েভ নামে বলে থাকি, বা আরেকটা ইংরেজি বলা যায় সেটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ। তাহলে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ যদি আমরা প্রতিপাদন করতে চাই, যেমন আমরা কথা বলছি এই তরঙ্গ কিন্তু তোমার সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসরমান হচ্ছে, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, একটি বিন্দু আমরা নিলাম, হচ্ছে পি বিন্দু, এই দূরত্বটি হচ্ছে আমাদের এক্স, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটি হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা ধরে নিচ্ছি কণাটি যখন এই বিন্দুতে আছে তখন এটির জন্য যে সরণের সমীকরণটি হবে, আরেকটি খেয়াল রাখতে হবে আমাদের, এই অগ্রগামী তরঙ্গ অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য দুটির ক্ষেত্রেই হতে পারে। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এই তরঙ্গের যে কম্পনটি সেটি হবে লম্ব বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের যে কম্পনটি সেটি হবে এক্স অক্ষ বরাবর। তাহলে সেখানে সেই বিতর্কে আমরা যাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের অনুপ্রস্থ তরঙ্গের এই সমীকরণটি এটা এই বিন্দুতে অবস্থানরত করার ক্ষেত্রে আমরা এটা যে সর্বোচ্চ সরণ এটিকে প্রকাশ করতে পারি, যেহেতু এটি একটি স্পন্দন গতি, এটি হবে এ, আমরা এখানে এই অধ্যায়ে এখানে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি, এটি হচ্ছে এ সাইন ওমেগা টি, টি হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এবং সাইন ওমেগা টি এটি হচ্ছে দশা, তার যেটাকে আমরা বলছি ওমেগা টি, এটি হচ্ছে দশা কোণ। এখন খেয়াল করো, আমরা জানি এ বিন্দুতে অবস্থানরত কণা এবং বি বিন্দুতে অবস্থানরত কণাগুলোর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই, এবং এই 2 পাই হচ্ছে এই ল্যামডা দূরত্বের জন্য তাদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই। এটাকে আমরা এই বরাবর লিখি। এখন খেয়াল করতে হবে, এই যে আমরা যে একটি পি বিন্দু নিলাম সেটি কিন্তু এই বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত, তার এই বিন্দু থেকে এই বিন্দুর ডানে যত কণাগুলো থাকবে সেখান থেকে বি বিন্দুর মধ্যকার যে কণা এগুলোর দশা পার্থক্য এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যকার যে দশা পার্থক্য তার চেয়ে কিছুটা কম হবে। আবারও খেয়াল করতে হবে, এই বিন্দু থেকে বি বিন্দুর কণাগুলোর মধ্যকার যে দশা পার্থক্য সেটি হচ্ছে আমরা জানি 2 পাই, সেটির তুলনায় এই বিন্দু ডান দিকে অবস্থানরত কণাগুলোর থেকে বি বিন্দুতে অবস্থানরত কণাগুলোর মধ্যকার যে দশা পার্থক্য সেটি কিছুটা কম হবে, এবং সেটি কত কম হবে সেটা নির্ভর করবে পি বিন্দু এবং বি বিন্দু অবস্থানরত কণাগুলোর মধ্যকার যে দূরত্ব, বা যেটাকে আমরা বলে থাকি পথ পার্থক্য, সেটির উপর নির্ভর করবে। কারণ এই বিন্দু থেকে পি বিন্দুতে অবস্থানরত কণার দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এই যে এখানে যে দশা পার্থক্য বা দশার যে ঘাটতি সেটা কত ঘাটতি হবে সেটাকে যদি আমরা বের করে নিয়ে আসি, সেই ঘাটতির পরিমাণটা কিন্তু হবে এইটি, যে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। খেয়াল করো, তাহলে আমরা এই ঘাটতিটাকে যদি দেখাতে চাই এই বিন্দুতে অবস্থানরত করার ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা এভাবে লিখব যে এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এটি হচ্ছে সেই ঘাটতি, এটা হচ্ছে এই বিন্দুতে অবস্থানরত কণাগুলো থেকে ডান দিকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসরমান যে কোনো কণার দশার যে ঘাটতি হবে সেটি হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে এটি কিন্তু হচ্ছে অগ্রগামী তরঙ্গের একটি সাধারণ সমীকরণ। এটাকে আমরা আরো অনেকভাবে এটাকে আমরা লিখতে পারি, সেটি হচ্ছে কিভাবে আমরা জানি এ সাইন ওমেগা, ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2 পাই n বা 2 পাই f, যেটা ইচ্ছা লিখতে পারি। আমি যদি লিখি 2 পাই n t মাইনাস
2π/λ x। তাহলে এখান থেকে আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, বা এখান থেকেও একটা সূত্র আমরা দেখাতে পারি যে আমরা যদি 2π লিখলাম এবং পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক অথবা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি আমরা জানি এর বস্তু হচ্ছে v/λ। আর এখান থেকে যদি আমরা 2π/λ কমন নেই তাহলে কি আসবে, a sin 2π/λ এটি হচ্ছে vt - x। তাহলে আমরা এখানে যে তরঙ্গের সমীকরণটি দেখাচ্ছি অগ্রগামী তরঙ্গের, সেটি হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে অগ্রসরমান তরঙ্গের ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি সমীকরণ 2π/λ vt - x। ডান দিকে এই বিন্দুর ডান দিকে অবস্থানরত সবগুলো কণার দশা কোণ এই বিন্দুতে অবস্থানিত কণার দশা কোণ হচ্ছে এই 2π/λ x পরিমাণ কম হবে। আবার এই বিন্দু যদি এই বিন্দুর বাম পাশে অবস্থানরত কোনো কণা হতো তখন কিন্তু ঘাটতিটা হয়, এটা কিন্তু আরো যোগ হতো, এক্সট্রা হতো, এবং সেক্ষেত্রে আমরা তখন ধনাত্মক চিহ্ন ব্যবহার করতাম। যে মনে রাখতে হবে x অক্ষ বরাবর ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসরমান তরঙ্গের ক্ষেত্রে সমীকরণগুলো এভাবে প্রকাশ করব, আর ঋণাত্মক x অক্ষ বরাবর অগ্রসরমান তরঙ্গের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় একটি করে প্লাস চিহ্ন ব্যবহার করব। এবং এটি যেহেতু একটি পর্যাবৃত্ত গতি সরল সঞ্চিত স্পন্দনরত করার ক্ষেত্রে আমরা জানি এটা সরলের সমীকরণকে আমরা সাইন কস দুই ভাবেই প্রকাশ করতে পারি। চাইলে আমরা চাইলে এখানে সাইনের জায়গায় কস ব্যবহারও করতে পারি, এখানে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এটি মনে রাখতে হবে। আবার এখান থেকে আমরা আরেকটি সমীকরণকে নিয়ে আসতে পারি, a sin আমরা জানি n হচ্ছে 1/t, তাহলে t/T minus 2π/λ x। এখান থেকে আমরা যদি 2π টাকে কমন নিয়ে আসি, 2π কমন নিলে এটি হবে t/T minus x/λ। তোমরা চাইলে এই সমীকরণ ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে পারো। এখন এখান থেকে আমরা আরেকটি সূত্র বের করে নিয়ে আসতে পারি। আমরা এটা মুছে দিচ্ছি এই দুটো লাইন। আমরা এখান থেকে লিখতে পারি যে a sin ওমেগা t minus 2π/λ, এটাকে এই অনুপাতটাকে বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, এটাকে k দিয়ে প্রকাশ করা হয়। এই k হচ্ছে 2π/λ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে দেখাতে চাই, দেখো আমরা যদি লব এবং হরকে n দিয়ে গুণ করে দেই 2πn, এখানেও এটাকে n দিয়ে গুণ করলাম, তাহলে 2πn মানে কিন্তু হবে ওমেগা এবং n হচ্ছে v। তাহলে এই অনুপাতটাকেও আমরা বলতে পারবো এটি হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। তাহলে এখানে আমরা জেনে গেলাম এটি হচ্ছে তরঙ্গ সংখ্যা এবং এটি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। কেমিস্ট্রিতে পড়ে থাকো নিউ বার দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছিল, কম্পাঙ্কের যে 1/λ, এখানে আমরা 2π/λ দিয়েছি। তাহলে এই সমীকরণগুলো মনে রাখতে হবে। আমরা চাইলে এটাকেও অগ্রগামী তরঙ্গের সমীকরণের সঙ্গে হিসেবে ব্যবহার করতে পারি, সাইনের জায়গায় আমরা কস ব্যবহার করতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকে এখানেই আল্লাহ হাফেজ। আমাদের এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে এটি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমাদের তরঙ্গের বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, পর্যায়কাল, তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এই অগ্রগামী তরঙ্গটিকে y সমান 5 sin 200πt minus 1.57x, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এটিকে অগ্রগামী তরঙ্গের সাধারণ
সমীকরণের সাথে সেই সমীকরণটি হচ্ছে y equals to a sin omega t minus 2 pi by lambda into x। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এই সমীকরণটিকে এই অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ সেটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাবো। প্রথমেই আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই a হবে পাই, তাহলে প্রথমে আমরা পাবো আমাদের এক নাম্বার যেটি জানতে চাওয়া হচ্ছিল সেটি হচ্ছে বিস্তার a হচ্ছে 5 মিটার। তাহলে এরপরে আমরা যাব দেখতে হবে, খেয়াল করতে হবে t এর সাথে আমাদের ওমেগা এখানে t এর সাথে আছে 200 পাই, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা ওমেগা সমান লিখতে পারবো 200 পাই। এটা কিন্তু কম্পাঙ্ক হলো না, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা ওমেগা এই প্রশ্ন লিখতে পারবো 2 পাই n ইকুয়াল হচ্ছে 200 পাই। আর এখান থেকে n ইকুয়াল টু আসবে 100 হার্টজ, যেটি হচ্ছে আমাদের কম্পাঙ্ক। এরপরে আমরা এই অংশে চলে যাই। খেয়াল করতে হবে এখানে x এর সাথে আছে 1.57, এখানে আছে 2 পাই বাই ল্যামডা, এই দুটো একই রকম তুলনীয় হবে। তাহলে আমাদের 2 পাই বাই ল্যামডা এটি হচ্ছে 1.57, এবং আমরা আগেই বলে এসেছিলাম আমাদের ষষ্ঠ যে টপিক এটা ছিল তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এটি কিন্তু আমাদের 2 পাই বাই ল্যামডা কিন্তু হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা কিন্তু চাইলেই 6 নম্বরে এটা আগে আমাদের বের হয়ে যায়, অযথা আমাদের পরবর্তীতে বের করার প্রয়োজন পড়ে না। তাহলে এখান থেকে আমরা ল্যামডা সমান লিখতে পারবো 2 পাই, পাই মানে হচ্ছে 3.14, এখানে যদি 1.57 আসে কাটাকাটি করলে 2 আসবে, এটি হবে 4 মিটার। তাহলে এটি গেল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এর পরবর্তী হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে আমাদের তরঙ্গ বেগ আমরা জানি বস্তু হচ্ছে n ল্যামডা। তাহলে আমাদের n হচ্ছে 100 হার্টজ এবং ল্যামডা হচ্ছে 4 মিটার, তাহলে এটা হবে 400 মিটার পার সেকেন্ড। পরবর্তী ধাপটি হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের বিপরীত রাশি 1/n। তাহলে n হচ্ছে আমাদের 100, তাহলে 1/100 এটি হবে 0.01 সেকেন্ড। এবং ষষ্ঠ যে ধাপটি ছিল সেটা আমরা এখানে বের করে নিয়ে এসেছি, যে সেটি আমরা করে থাকি তরঙ্গ সংখ্যা এই কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, এখানে আমরা পেয়েছি। অথবা এটাকে আমরা লিখতে পারি ওমেগা ডিভাইড ভি। তাহলে আমরা যেই মানগুলি বসাই না কেন এই মানটিও কিন্তু আমরা এই 2 পাই বাই ল্যামডা যা ছিল 1.57 আসবে, কিন্তু এর এককটি আমাদের জানতে হবে। পাই যদি 3.14 হয় আর ল্যামডা ছিল আমাদের 4, এটি হবে 1.57 এভাবে আমরা প্রতিটি অংশ আমরা বের করতে পারি। আরেকটি যদি আমাদের আরেক ধাপ এগিয়ে
আমাদের যদি বলা হতো যে তরঙ্গটির সর্বোচ্চ বেগ বের করো, বা আরেকটি প্রশ্ন আমাদের বলতে পারত যে এই তরঙ্গটির 7 নম্বর প্রশ্ন যদি আমরা বলতাম যে 4 সেকেন্ডে তরঙ্গটি অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমরা দূরত্বের সূত্র জানি, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। এখন আমরা কিন্তু এখান থেকে ভি বের করেছিলাম, আমাদের ভি ছিল 400 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 4 সেকেন্ড, তাহলে এখানে 1600 মিটার। তাহলে আমরা এই অংশটিও করে ফেললাম। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলে দেওয়া হয়েছে যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। বলা হয়েছে এই ও বিন্দু থেকে 0.20 মিটার দূরে এখানে একটি বিন্দু আছে এবং 1 মিটার দূরে ধরো এখানে এখন একটি বিন্দু আছে, এই দুটি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। আমরা প্রথমে ও বিন্দু থেকে 0.20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু দশা বের করতে পারি, এরপর ও বিন্দু হতে 1 মিটার দূরে একটি বিন্দু দশা বের করতে পারি। দুটি দশা যদি বিয়োগ করি দশা পার্থক্য পাবো, অথবা আমরা একবারে খেয়াল করতে হবে 0.20 এবং 1 ধরে নাও এটি হচ্ছে 0.20 এবং এটি হচ্ছে কোন এক জায়গায় 1, এই দুটি, তাহলে এখানে পথ পার্থক্য হচ্ছে 0.8 মিটার। এখানে দশা পার্থক্য কত হবে সেটা যদি বের করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিই। 200 পাই টি মাইনাস 20 পাই বাই 70 ইনটু এক্স, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং আমরা জানি y ইকুয়াল হচ্ছে, যেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ, ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স। 1 ও 2 তুলনা করি। আমরা a ইকুয়াল টু জানি 0.1 মিটার, ওমেগা ইকুয়াল টু লিখব 200 পাই, এখান থেকে 2 পাই n সমান হবে 200 পাই, সুতরাং n ইকুয়াল টু হবে 100 হার্টজ। পরবর্তী অংশ যদি কম্পেয়ার করি এটি হবে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু হবে 20 পাই বাই 17, তাহলে এখান থেকে এটি হচ্ছে 10, ল্যামডা ইকুয়াল টু হবে 17 বাই 10, এটি হচ্ছে 1.7 মিটার। তাহলে আমরা এখন আমাদের সেই সূত্র দিয়ে বের করতে পারি। আমরা জানি দশা পার্থক্য ডিভাইড 2 পাই সমান হচ্ছে পথ পার্থক্য ডিভাইড ল্যামডা। তাহলে এখানে আমাদের পথ পার্থক্য হচ্ছে 0.2 এবং 1, মাইনাস করলে হবে 0.8, সুতরাং দশা পার্থক্য আমাদের হবে পথ পার্থক্য হচ্ছে আমাদের 0.8, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.7 ইনটু 2 পাই। এটা যদি আমরা বের করি তাহলে আমরা কত পাই আমরা দেখে নেই। 0.8 ইনটু 2 পাই ডিভাইড 1.7, তাহলে আমাদের আসে 2.96, যদি আমরা লিখতে পারবো 2.96 মিলি। তাহলে আমরা এরকম দুটি বিন্দু ধরে নিই এ এবং বি। এটি হচ্ছে এই বিন্দু হচ্ছে
ও থেকে 0.20 মিটার দূরে অবস্থিত এবং বি বিন্দু হচ্ছে ও বিন্দু হতে 1 মিটার দূরে অবস্থিত। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে পথ পার্থক্য হচ্ছে 1 - 0.2, যেটা হচ্ছে 0.8 মিটার। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। ধন্যবাদ।